সূর্যের নরম রশ্মি জানালার পর্দা ভেদ করে ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। এই নরম রোদ সূর্যের নরম রশ্মি জানালার পর্দা ভেদ করে ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। এই নরম রোদ গায়ে পড়লে চামড়া ঝলসে যায় না, বরং সময়টা শীতকাল হলে আরাম লাগে। তবে এখন শীত নয়, মেজরের রুমে এক ফালি রোদ উঁকি মেরে আছে। এই একটু রোদের ঝলক ইসমার গালে এসে পড়ল। এখন সকাল 7টা বাজে। ইসমার চুলগুলো সব বালিশের উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে। উসামা খন্দকারের চক্ষু মন শীতল হয়ে এলো প্রিয়তমার সকালের স্নিগ্ধ মুখখানি পরিদর্শন করে। এত সুন্দর লাগে কেন এই চেহারা? মেজরের এক হাতের বাহুতে মাথা রেখে শুয়ে আছে তার প্রাণ প্রিয়া। ডান হাত দিয়ে স্বামীর গেঞ্জির এক অংশ আঁকড়ে ধরে আছে। ইসমা জানেই না, এক জোড়া চোখ তার ঘুমন্ত মুখ দেখে যাচ্ছে তৃপ্তি নিয়ে। সেই চোখে ইসমার জন্য গভীর মায়া, না বলা ভালোবাসা আর আত্মবিশ্বাসের কেন্দ্র। ফোনের আওয়াজে পিটপিট করে চোখ মেলে তাকালো ইসমা। মেজর ওসামা হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে রিসিভ করলো। জিয়াফত আলী, সকাল সকাল কেন বিরক্ত করছো? কতবার বললাম লিয়াকত আলী বলবে, জিয়াফত আলী বলো কেন? মানুষ মারা যাওয়ার 4 দিন পর বা 40 দিন পর যেই আয়োজন করে ওইটাকে মানুষ জেফত বলে, কিন্তু মূলত শব্দটা হচ্ছে জিয়াফত। তোমার মৃত্যুর পর আমি নিজের চোখে তোমার জিয়াফত দেখব, তাই জিয়াফত বলি। বোঝাতে পারলাম? এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথা বলো? স্ত্রীর সাথেও কি এভাবে কথা বলো? স্ত্রীর সাথে কিভাবে কথা বলি এইসব শুনতে সকাল সকাল ঘ্যান ঘ্যান শুরু করেছেন? একবার তুমি বলো, আরেকবার আপনি বলো। তোমার কথা এমন কেন মেজর? কল কাটেন, আজকে চলে যাব, বিরক্ত করবেন না। এক একটা সেকেন্ডও গুরুত্বপূর্ণ। কল কেটে ফোনটা যথাযথ স্থানে রেখে ঝট করে দাঁড়িয়ে গেল। ফিরে আসলো বারান্দা থেকে গামছা নিয়ে। শুকনো গামছা দিয়ে ইসমার চুলের আগা ভালো করে মুছিয়ে দিল। চুলের আগায় পানি জমে আছে কেন? জানি না, সবসময় চুলের আগায় পানি জমে থাকে, অথচ চুলের গোড়া শুকিয়ে যায়। ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে আধা ভেজা চুলগুলো আঁচড়ে দিল যত্ন করে। তুলি আর টুসির চুল আঁচড়ে দিতাম মাঝে মধ্যে। ওরা চুলকে কাকের বাসার মতো করে রাখতো। মা শুধুই রাগারাগি করতো ওদের চুল দেখে, তাই আমি অথবা খালামণি বা আপু চিরুনি করে দিতাম। আমার মনে আছে একবার মা টুসিকে মারতে নিচ্ছিল চুলের বেহালা দশা দেখে। পরে বাবা তেল দিয়েছে, টুসির মাথার চারপাশে তেল চুপচুপ হয়ে গড়িয়ে পড়ছে। কথা বলতে বলতে চুলগুলো আঁচড়ানো শেষ। তারপর গেঞ্জি পাল্টিয়ে গায়ে পোলো টি শার্ট জড়িয়ে বের হলো। তারপর ফিরে তাকালো। আমি বাইরে যাচ্ছি, তোমার কিছু লাগবে? না, কিছু লাগবে না। নাস্তা করে যান। হ্যাঁ, নাস্তা করে গেলেই ভালো হবে, আসতে একটু দেরি হতে পারে। তোমাকে এমন দেখাচ্ছে কেন খাতুন? ইসমা আমতা আমতা করে বলল, আমার উঠতে দেরি হয়ে গেছে, যদি সবাই অন্যরকম কিছু মনে করে। বাড়ির বউ তো, তাড়াতাড়ি উঠতে হয়। দেওয়ালে হেলান দিয়ে উসামা খন্দকার দাঁড়িয়ে মৃদু হাসি ঝুলিয়ে বলল, তুমি এই বাড়ির বউ, এটাই সবচেয়ে বড় পরিচয়। ছেলের বউরা কাজের জন্য শুধু আসে। আমার মা আর খালামণি এমন কিছুই মনে করেন না। আমার সাথে চলো, দেখবে তোমাকে প্লেটে নাস্তা বেড়ে দিয়েছে। আচ্ছা, লিয়াকত আলীকে? আমার বন্ধুর বাবা। শত্রুর মিত্র হয় এই দুইয়ের মাঝে সম্পর্ক। তার সাথে আমার। একজন আরেকজনের টক্কর দিতে পারি, তবে সরাসরি ফাইট করতে পারি না। আস্তে আস্তে সব জেনে যাবে। ছোট মাথায় এত চাপ না নিয়ে আমায় একটু ভেবো। আপনাকে একটু কেন ভাববো? তাহলে কি বেশি বেশি ভাববে? আমি তো চাই তুমি বেশি বেশি ভাবো। আমাকে ভাবতে গিয়ে আমার অনুপস্থিতির শোকে কাঁদলেও আমি খুশি হব। মন বলবে, আহারে, আমার খাতুন আমার জন্য কাঁদছে। এটা যেমন ব্যথা তেমন শান্তিও বটে। তুমি আমার জন্য কাঁদবে ভাবতেই যেন কেমন আনন্দ লাগছে গো। ইসমা গোল গোল চোখে তাকিয়ে আছে। কিছু বলতে নিবে তার আগেই মেজর বলে উঠল, আমার বিরহে কাঁদবে না? একটুও কাঁদবে না? ইসমা হ্যাঁ বা না কিছু বলার আগেই মালিহা খানম এসে বলেন, আসমান, তোরা খাবি না বাবা? ইসমা
তাড়াতাড়ি খেতে আয়। তোর কি ক্ষুধা লাগে না মেয়ে? মালিয়া খানম, মানজিয়া খানম, তারা দুজন ইসমাকে তুই করেই বলে। মেয়ের মতো স্নেহ করে, যেন ইসমা ছেলের বউ নয়, বরং টুলি, টুসি আর তামান্নার মতো এই বাড়ির মেয়ে। ব্ল্যাক ডায়মন্ডের কথা অনুযায়ী তাই ঠিক হলো। মানজিয়া খানম ইসমার প্লেটে পরোটা উঠিয়ে দিচ্ছে, আর ইসমার শাশুড়ি ডিম পোচ দিচ্ছে। সবজি দিল ইসমার শ্বশুর। মোবারক খন্দকার 32 পাটি দাঁত বের করে বলেন, ইসমা, তোমার কাছে কোনো বই হবে? যে কোনো বই, ভালো উপন্যাস হলেই হবে। সবার নাক মুখ কুঁচকে এই কথাতেই যথেষ্ট ছিল। মোবারক খন্দকার বই পড়ুয়া লোক, বইয়ের পোকা তিনি, তাই তার কাছে থেকে বই চেয়ে বসেছে। ওসামা পরোটা চিবোতে চিবোতে বলল, বুক সেলফ খালি করেছো 2 বছর হয়েছে। এরপর থেকে কতবার কার কাছে বই খয়রাতি করেছো কাকু? মানজিয়া খানম দাঁতে দাঁত চেপে বলেন, হিসাব নেই। সদর দরজায় তামান্নার 4 সন্তান উপস্থিত, সাথে ইসমার মাও রয়েছে। এলিশা, এনিফা কালো মামা কানো মামা বলে ঝাঁপিয়ে পড়লো। তারা জানে মামা আজ চলে যাবে। তামান্না ভারী গলায় বলল, তোমরা এখন থেকে কালো মামা বলবে না, শুধু মামা বলবে। আগে ছোট ছেলে, শুনতে ভালো লেগেছে, এখন বড় হচ্ছ, শুনতেও খারাপ লাগে, বলতেও খারাপ। দুজন মাথা নাড়িয়ে বলল, আর কালো মামা বলবো না। ইসমার মা যেন ক্ষণে ক্ষণে অবাক হয় এখানে ইসমার অবস্থান দেখে। শ্বশুর, চাচা শ্বশুর, স্বামী, ননদ, সবার সাথে কোনো জড়তা ছাড়াই নাস্তা করে যাচ্ছে। রাহাতের বাড়ির পরিবেশ ছিল ভিন্ন রকম। রাহাতের মা জরিনা তো শুধু শুধু খিটমিট খিটমিট করত। তামান্না চলে গেছে হসপিটালে। তাহিয়া খাতুন মন ভরে মেয়ের সুখ দেখছে। ইসমার শাশুড়িকে ডেকে বলল, বেয়ান, আজকেও তামান্নার বাসায় রান্না করেছেন? না পা, আমি শুধু দাঁড়িয়ে খুন্তি নাড়ছি। তামান্না সব কেটে কুটে দিয়েছে। আরিফ আমার রান্না পছন্দ করে। সকালের নাস্তা করেই ওসামা বের হয়ে গেছে। ইসমা শাশুড়িদের সাথে দুপুরের রান্নায় হাত লাগিয়েছে। মেজর বাড়ি ফিরল দুপুর 2-2.5 ঘন্টা পরে। নিজের রুমে যেতে যেতেই ইসমাকে চোখের ইশারায় রুমে যেতে বুঝিয়েছে। হাতের কাজ রেখে গুটি গুটি পায়ে ইসমা রুমে গেল। মেজর যেন এই অপেক্ষাতেই ছিল। দরজা চাপিয়ে আগলে নিল বোকা শোকা মেয়েটাকে। ইসমা হুটহাট লজ্জায় পড়ে যায়। নিম্ন আওয়াজে দুজনের কথা হলো। মেজর জিজ্ঞেস করেছে, আর ইসমা নত মুখে হ্যাঁ বা না করে গেছে। প্রফুল্ল চিত্তে বধূকে বুকে জড়িয়ে রাখলো কিছুক্ষণ। মেজর কি থেকে কি করে সে নিজেও জানে না। এটা কি প্রেম? এটা কি প্রেমের মোহনা? এটা কি ইসমা খাতুন? আমার হৃদয়ের বাসভবনে তৈরি হচ্ছে স্বচ্ছ শ্বেত শুভ্র মেঘমালা। সেই মেঘমালাই তোমার নাম। মেঘে মেঘে ভেসে বেড়ায় এক কোমল চেহারা। এই মায়াময় চাহনি, বোকা বোকা কথায় আমি গভীরভাবে আটকে গেছি এবং শান্তি পাচ্ছি। এই নতুনত্ব কে কি খাতুন? এই মিসেস ইসমা খাতুন, এটাকে প্রেম বলে, তাই না? আমি ব্যাখ্যা করে সফল হয়েছি? বলো না। মনে হচ্ছে দুরন্ত কিশোর মনে ছুটন্ত প্রেম নিয়ে তোমার কাছে এসেছি। এই চোখের পাপড়ি নেড়ে যখন চোখ মেলে তাকাও, তখন মনে হয় বসন্তের দোর খুলেছে আমার বিস্তীর্ণ শক্ত ভূমিতে। ধীরে ধীরে আমি তোমার মায়ার অনুভূতির জালে ফেসে গেছি। তোমার পবিত্রতার চোরাবালিতে হারিয়ে গেছি। কোনো জাদু করনি, তবে জাদু হয়েছে তোমার চাল চলনে, তোমার কথায়, তোমার হাসিতে জাদু আছে, তোমার ঘুমন্ত মুখে। এমন কেন করলে ইসমা খাতুন? হুম, কেন করলে? আমি থাকবো কি করে? কষ্ট হবে তো, ভীষণ কষ্ট হবে। ইসমা নিরুত্তর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, বোকা বোকা চোখে চেয়ে আছে। এই যে জনাব মেজর, কত প্রশ্ন করলো বোকা মেয়েটাকে, কিছুই বলতে পারলো না। কিছু সময় পর ইসমা আবেগী হয়ে উঠল। চোখ জোড়া বর্ষার জলের ন্যায় থই থই করে টলতে লাগলো। 2 আঁখি থেকে 2 ফোঁটা নোনতা জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। কাঁদছো কেন পাখি? কান্নার মাঝেও ইসমার ভিড়
লজ্জা পেল। পাখি বলে ডেকেছে, তাও কত মধুর সুরে। এই মেজর একবার আবেগী বানিয়ে দেয়, আবার একবার লাজুক বানিয়ে দেয়। মেজর এক ভয়ার্ত ঢোক দিল। তার বধূ ক্রন্দনরত অবস্থায় লাজ নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে বিরহ জল, অথচ গালে লাজুক আভা, আবার ঠোঁটে বেঁকে যাওয়া লাজুক হাসি। আমি যাওয়ার সময় এভাবে হাসবে না, দহন বেড়ে যায়। আমি তোমার পাশে থাকলে যত খুশি তত হাসবে। হঠাৎ রাহাতের কথা মনে হয়ে গেল উসামা খন্দকারের। রাহাত এই অমায়িক নারীকে কষ্ট দিল কি করে? এমন স্ত্রী হলে তো খেয়ে না খেয়ে দিন পার করা যায়। কিন্তু রাহাত অধৈর্য হয়ে কি নিষ্ঠুর হয়ে ইসমাকে সতীন উপহার দিল। রাহাতের নাম চিন্তা ভাবনার মাথা থেকে বের করে উসামা খন্দকার পাশের ব্যাগ থেকে টাওয়াল আর হেয়ার ড্রায়ার বের করলো। হেয়ার ড্রায়ার কিভাবে ব্যবহার করে শিখিয়ে দিল। গামছা দিয়ে তো চুল মুছে ফেলি, টাওয়াল দরকার ছিল না তো? দরকার আছে। আমি গামছা দিয়ে কাজ চালিয়ে মাথা মুছি, কোমরে বাঁধি। তোমার বিষয় ভিন্ন। এখন থেকে গোসলের পর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিবে। তুলি বা টুসিকে বললে ও করে দিবে। তোমার জন্য কিছু এনেছি। বড় বাজারি ব্যাগ থেকে ওসামা বের করলো একটি মাঝারি অ্যাকুরিয়াম। অ্যাকুরিয়ামের ভেতরে একদম ছোট্ট একটা কচ্ছপ, ছোট্ট একটা কাঠ দেওয়া। কচ্ছপটা ওই কাঠের ওপরে কুটি কুটি করে হেঁটে পানির ওপরে বসে থাকে। ছোট্ট কিউট পিচ্চি সাইজের একটা কচ্ছপ। ইসমা কথা বলতেও ভুলে গেছে। একবার স্বামীর দিকে তাকায়, আরেকবার কিউট বিউটি কচ্ছপটার দিকে তাকায়। ইসমার মুখের দিকে তাকিয়ে মেজর ওসামা খন্দকার যেন ভুলেই গেছে তার সামনে থাকা এই মেয়েটি একসময় যাতনায় মোড়ানো ছিল। মেজরের মন বাগানে সদ্য কলি ফোটা পুষ্পের শিশির বিন্দুর কণা ঝলমল করছে ইসমার গোল গোল চোখের আজব ভঙ্গি দেখে। এই যে ইসমা ধীরে ধীরে হাসি প্রসারিত করলো, তা যেন মেজরের বাগিচায় কলিগুলো আরো ফুটন্ত হয়ে উঠলো। ধ্যান ভাঙলো ইসমার কথায়। মুখে হাত দিয়ে অতীব আশ্চর্য হয়ে বলছে, এর আগে আমি কচ্ছপ দেখেছি, নদীর ধারে জেলেদের জালে আটকা পড়েছিল। ওইটা বড় ছিল, আমার কাছে ভালো লাগেনি, কিন্তু পিচ্চি কচ্ছপটা এত সুন্দর কেন? এগুলো হলো তোমার কচ্ছপের খাবার। 3 বেলা খাওয়াবে। 2 প্যাকেট কচ্ছপের খাবার এনেছি। আমি ফিরতে ফিরতে এতে হয়ে যাবে। আর যদি আমার বাড়ি ফিরতে দেরি হয়, তবে বাবা কাকুকে কে বলবে, কেউ এনে দিবে। অ্যাকুরিয়াম ইকরামের কোচিং সেন্টারের পাশেই এইসব জিনিসপত্র পাওয়া যেয়ে থাকে, ওকে বললেও এনে দিবে। আমি একটু ওকে ধরি, আহ্লাদী কিশোরীর মতো করে কথাখানা বলল ইসমা। মেজরের যেন হাসি পাচ্ছে বইয়ের এক এক সময় এক এক রূপ দেখে। একবার বোকার মতো তাকিয়ে থাকে, একবার কাঁদে, আর একবার ঠোঁট উল্টে অনুরোধ করে কচ্ছপটাকে ধরতে। বড্ড ভালো লাগছে ওসামার কাছে স্ত্রীর এই হরেক রকম কাণ্ড। রোদে ঘামে ক্লান্ত দেহ টেনে রাহাত ঘরে ফিরেছে। গোডাউনের কর্মচারী আজ আসেনি, তাই তাকে পরিশ্রম করতে হয়েছে। গলা শুকিয়ে চৌচির, কলের পানি গলা ভিজলেও আত্মা শীতল হচ্ছে না। গায়ের ঘরমাক্ত শার্ট খুলে বেল গাছে লাগানো রশিতে ঝুলিয়ে সুমির উদ্দেশ্যে বলল, 1 গ্লাস শরবত বানিয়ে দিতে। রাহাত উদম গায়ে বেল গাছের নিচে বসেই রইল। শরবত তো দুধ, শরবতের নাম গন্ধও নেই। অধৈর্য হয়ে ঘরের ভেতরে গিয়ে দেখে সুমি টিভির ভেতরে ঢুকে আছে। টিভিতে যেই অনুষ্ঠানটা চলছে সেই অনুষ্ঠানে মনে হয় সুমি হারিয়ে গেছে। ঘর সংসারের খবর নেই। রাইহান বালিশ ছাড়া খাটে বাঁকা হয়ে শুয়ে আছে। রাহাতের ইচ্ছে করলো একটা লাঠি দিয়ে প্রথমে টিভিটা ভাঙতে, তারপর সুমির মাথা ফাটাতে। রাইহানকে বালিশে ঠিক করে শুইয়ে দিয়ে আবারও বাইরে চলে গেল। বেল গাছের নিচে পাটিতে ধপ করে বসে পড়ল। জরিনা শরবত এনে সামনে রেখেছে। জরিনার মুখে অসহায়ের ছাপ। রাহাত টিনের ঘরের দিকে দৃষ্টিটি দিতেই বুকের ভেতরে তীব্র যন্ত্রণা হানা দিল টর্নেডোর গতিতে। এই টিনের ঘরে ইসমা একা একা থাকতো। কোনোদিন রাহাতকে এক রাত থাকতে বলেনি।
কোনোদিন রাহাতকে একটা বিকাল সময় উপহার দিতে বলেনি, কোনো অধিকার দেখায়নি। মলিন মুখে কাজ করে নিজের মতো থাকতো। সে সুমি আর রাইহানকে এক এমন সুখের মাঝেই ছিল যার কারণে প্রথম নারীর অবহেলা তার চোখে ধরা দেয়নি। আজ রাহাতও অবহেলার পাত্র। রাহাতের সব কাজে সুমি অবহেলা দেখায়। রাহাতের বুক মুহূর্তে মুহূর্তে কামড় দিয়ে ওঠে। বেলগাছের ওপরে একটি কাক কা কা করে ডাকছে সমান তালে। এই কাকও যেন রাহাতকে কটাক্ষ করছে। রাহাতের ভেতরকার জ্বলন শুধুই বাড়ে কমার বদলে। বিড়বিড় করে নিজ মনে বলে ফেলল, ইসমা, আমার ইসমা, ফিরবে আমার কাছে? ফিরে এসো না, একদম ভালো হয়ে যাব, আগের মতো হয়ে যাব, ফিরে এসো। আদতে কি ইসমা ফিরবে? ইউনিফর্মে প্যান্ট পরে নর্মাল গেঞ্জি গায়ে দিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে মেজর উসামা খন্দকার। ক্যাপটা ব্যাগে ঢুকিয়ে সবার দিকে ফিরে তাকালো। মালিয়া খানম কেঁদে কেঁদে একসা, মানজিয়া খানম মন খারাপ করে দাঁড়িয়ে আছে। উসামা আগে খালামনির কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে আসলো। মাকে সান্ত্বনা দিয়ে শাশুড়ির কাছে এসে বলল, মা যেমন আমার মাথায় হাত রেখে দোয়া করে দেয়, আপনিও দিন, আপনিও তো আমার আরেকজন মা। এই বলে মাথা নিচু করে ফেলল। তাহিয়া খাতুন মেয়ের জামায় মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। তার চোখেও অশ্রু টলমল করছে। এবার উসামা খন্দকার বাড়িতে আসবে কয়েক মাস পর, তা জানা নেই। 4 মাস বা 5 মাস পর, যেই দিনই আসে, সপ্তাহ খানেক থেকে ইসমাকে সাথে নিয়ে যাবে। তামান্নার ফ্ল্যাটে গিয়ে বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। মনটা তখনও ঘুরে ফিরে খন্দকার বাড়ির দিকেই ছুটছে। মনকে দমিয়ে রাখতে না পেরে প্রেয়সীকে আরেকবার দেখার লোভে নিজের রুমে চলে গেল। ইসমা বিরস মুখে গালে হাত দিয়ে বসে আছে। উসামা খন্দকার নিচু হয়ে টপাটপ কতগুলো চুমো দিল তুলতুলে নরম গালে। আমি চলে যাচ্ছি, তাই মন খারাপ? মন খারাপ করো না। দোয়া করবে যেন ঠিকঠাক নিরাপদে আবার তোমার সামনে দাঁড়াতে পারি। খাতুন, আমার বোকা ইসমা খাতুন, আমি যদি না ফিরি তবে আমার নাম বয়ে বেড়াবে সারা জীবন। মেজরের স্ত্রী হয়েই থাকবে। আমার নিথর গুলিবিদ্ধ মৃতদেহ ফিরে আসলেও তুমি আমার বাড়িতেই থাকবে জনম জনম। পুনরুত্থানের দিন তুমি আমার স্ত্রী হয়েই উঠবে, আর কারো নামের সাথে জড়াবে না। এসব কি বলছেন? ইসমা বাঁধ ভাঙা ঢেউয়ের মতো ঝরঝর করে কাঁদছে। মেজর চোখের পানি মুছে দিয়ে চৌড়া বক্ষে আগলে নিল ইসমা খাতুনকে। ইসমা 2 হাত দিয়ে আঁকড়ে ধরল স্বামীকে। একটা দৃঢ় বন্ধনে আবদ্ধ হলো দুজন। এই বন্ধনে আছে ভরসা, সাহস, ভালোবাসার শক্তি আর প্রাপ্ত সম্মান। এদের মাঝে পূর্বের প্রথম জনের কোনো অস্তিত্বই নেই, না রাহাত না অবনী। তাদের নামে একটি অক্ষরও আশেপাশে নেই। ইসমা এমন মাধুর্যপূর্ণ কথা ব্যবহারে আর যত্ন পেয়ে মেজরের প্রতি গলে গলে পানি। ইসমা কেঁদে ফুটে চোখ ফুলিয়ে শেষ। দুজনে এভাবে জড়িয়ে ধরে পার করে দিল অনেকটা সময়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে বন্ধা নারীর কোলে আলোর ছটা। লেখিকা আমাতুর রব তাসনিম। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটির পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।